This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল। বিচার আমরা অত সহজে পাবো না। এক মাস একদিন 31 মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। পিতৃপক্ষের শেষে তর্পণ আর তারপর শুরু হয় দেবীপক্ষ, মাতৃপক্ষ, শুরু হয় উৎসব। দেখুন, শোকের শেষে যে প্রতিবাদ থাকে, মানে এরকম পরপর একটার পর একটা যদি আমরা ধরি আর কি, তাহলে ওই শোকের শেষে প্রতিবাদের কথাটা তো বাংলার মানুষ জেনে গেছে। কিন্তু প্রতিবাদ তর্পণের শেষে তারপর যে উৎসব আসে, এটা এতদিন জানা ছিল না। মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। গত এক মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষ শোক পালন করছেন। আর কতদিন করবেন? কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়? এই প্রশ্নটা চেনা জানা শোনা। কিন্তু কতটা প্রতিবাদ করলে তবে প্রতিবাদ পূর্ণতা পায়, অথবা প্রতিবাদের ঘোড়া পূর্ণ হয়, বা সোজা বাংলায় কোটা কমপ্লিট হয়? এই প্রশ্নের উত্তর এতদিন জানতাম না। ইনফ্যাক্ট এই প্রশ্নটা কাউকে করতেও শুনিনি। তাই জানি না সিঙ্গুর, নন্দীগ্রাম বা তিলোত্তমার ঘটনায় প্রতিবাদের মেয়াদ আলাদা আলাদা হতে পারে কিনা, জানেন তো? হলেও এক একটা প্রতিবাদের মেয়াদটা নির্দিষ্ট করে দেওয়ার দায়িত্বটা কার, সেটা তো জানা দরকার। কে বলবে যে অমুক ঘটনা হলে 1 সপ্তাহ প্রতিবাদ, তমুক ঘটনা 1 মাস, ঠিক আছে, তো ওটা হলে 1 মাস 1 দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার পুজোয় ফেরা উচিত, উৎসবে ফেরা উচিত। কিন্তু ফিরবো বললেই ফেরা যায় নাকি? 9ই আগস্ট আরজিকর হাসপাতালের ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট মেডিসিনের পিজিটি তিলোত্তমার দেহ তো উদ্ধার হয়েছিল, মনে আছে? নিশ্চয়ই মনে আছে, বলেননি কেউ। সেই জন্যই তো রাজপথে এত মানুষ। তাই জন্যই তারা বলেন যে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। কী অভিযোগ উঠেছিল মনে করে দিচ্ছি জাস্ট। ধর্ষণ আর খুন। আজকে কত তারিখ? 9ই সেপ্টেম্বর। কদিন হলো? 1 মাস। কি জানা গেল? এরপর উৎসবে মাতা উচিত, পুজোয় মাতা উচিত। কি জানা গেল না এখনো? তিলোত্তমার ধর্ষণ আর খুনের পেছনে এক নাকি অনেকে, কজন ছিল? এখনও জানা হলো না কেন তিলোত্তমার এই পরিণতিটা হলো। নেহাতি বিকৃত মনস্ক বা মনস্কদের টার্গেট হলো মেয়েটা, নাকি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিল বলে এই তিলোত্তমার মুখটা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো? অর্থাৎ মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া অপরাধ, নাকি সুপরিকল্পিত একটা ক্রাইম? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানা হলো না, এখনো পাওয়াও হলো না। হবে কি? অপেক্ষা। দেখুন, প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়নি বলেই তো আজ রাত 9টার থেকে 9 মিনিটের জন্য সব কিছু স্তব্ধ করে দেওয়ার কর্মসূচি নিয়েছেন অনেকে। রাস্তাঘাট, দোকানপাট, যে যেখানে আছেন প্রতিবাদ করছেন। আজ, কাল, পরশু, এমনকি মহালয়ার ভোরের প্রতিবাদ কর্মসূচিও মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে। ঠিক হয়েছে যে মহালয়ার ভোর দখল হবে। কিন্তু রাজ্যবাসীর এই যে কষ্টে থাকা, শোক পালন, এটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ভালো লাগছে না। আসলে নিশ্চয়ই তিনি অনেক কিছু ভাবছেন, জানেন তো। রাজ্যবাসী মাসখানেক ধরে এরকম মুষড়ে রয়েছে, কষ্ট পাচ্ছে টানা, প্রতিবাদ করছে। কিন্তু মানে বাড়ি ঘর ছেড়ে এরকম টানা প্রতিবাদ, এর তো একটা শেষ হওয়া উচিত। উৎসবের মরশুম, এত মানুষ বেরোবেন, আনন্দ করবেন। সম্বৎসরে তো ওই একটাই সময় বাঙালি, তাই জন্যই তো ওই 4 দিনের উৎসবটা টানতে টানতে এখন প্রায় মাসখানেকের কাছাকাছি চলে যাওয়ার একটা পরিকল্পনা হয়েছে আর কি। আর সেইখানে
ভাবুন তো, এরকম মানুষজন মেতে উঠলে টানা এতদিন আনন্দে থাকবেন, কার না ভাল লাগে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ভাবুন তো, ওই সময় কত টাকা এই হাত থেকে ওই হাতে যাবে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব রমরম করে উঠবে। সোজা বাংলায় বাংলার অর্থনীতিটা কত চাঙ্গা হবে ভাবুন তো। আর এই যে আলো ঝলমলে প্যান্ডেলগুলো, নানান থিম, প্রচুর খরচ, কেউ কেউ বলবেন অপচয়, আতেলদের মতো। ওটা গায়ে মাখতে নেই তো, সেটা বুঝিয়ে দিয়েছেন। কত কোটি টাকার ব্যবসা হয়, অর্থনীতিতে কত টাকা আসে, সেই টাকাটা ওই প্যান্ডেলের আলো মাখা পথ বেয়ে একটু অন্ধকার মাঝখানে আছে, কিন্তু আলটিমেটলি একদম ওই প্রান্তিক কত মানুষের হাতে পৌঁছয় বলুন তো, কত মানুষের সংসার চলে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। দেখুন, মুখ্যমন্ত্রীকে তো রাজ্যের সব মানুষের কথা ভাবতে হয়, তাই না? তাই জন্যই বোধহয় তার মনে হচ্ছিল যে চারপাশে বড্ড বেশি নেগেটিভ এনার্জি হয়ে যাচ্ছে, এবার একটু পজিটিভ এনার্জি আনা দরকার। তাই ওই বাঙালির চিরকালীন আবেগকে তিনি হাতিয়ার করেছেন। শোকময় দেবীপক্ষ নয়, তিনি উৎসবময় দুর্গাপুজো চাইছেন। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। দেখুন, সেই যে প্রথম 14ই আগস্ট দেখেছিলাম, সব বাড়ির থেকে কত মানুষ নেমে এসছেন, সব বাড়ির থেকে প্রায় মায়েরা, বোনেরা এবং তার সাথে অনেক বয়স্ক মানুষ। তারপর থেকে প্রত্যেক দিনই আমরা বিভিন্ন জায়গায় যে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখেছি। রাত দুপুরে নেমে এসে যারা প্রতিবাদ করেছেন, প্রায় প্রত্যেক দিনই রাত 12টা বেজে গেছে, রাস্তা ছাড়েননি কেউ। তার মধ্যেও প্রচুর বয়স্ক মানুষ ছিলেন। কিন্তু সত্যি সত্যি তো তার বাইরেও অনেক বয়স্ক মানুষ আমরা খেয়াল করিনি, তারা তো বাড়িতে রয়েছেন। হয়তো এই যে স্লোগানের আওয়াজ, এই যে প্রতিবাদের স্বর, এটা তাদের খুব অসুবিধা করেছে। আর তাদের অসুবিধা না করলেও কারোর নিশ্চয়ই করেছে আর কি, সেটা তো বুঝতে পারছি। কিছু বয়স্ক মানুষের খুব অসুবিধা হয়েছে। কিন্তু সেটা বাদ দিয়ে এটা বুঝলাম যেরকম, সেরকম মুখ্যমন্ত্রীর কথা শুনে আরও কয়েকটা জিনিস বুঝলাম। জানেন তো, তিনি একসঙ্গে দুটো কাজ করলেন। এক, কলকাতা পুলিশের প্রশংসা করলেন, আর 2, ওই প্রতিবাদটায় দাঁড়ি টানতে চাইলেন। অনেক হয়েছে, এবার প্রতিবাদ বাদ দিন। দেখুন, পুলিশ প্রতিবাদ সামলেছে, রাতভর মানুষ রাস্তা আটকে প্রতিবাদ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাত 10টার পর মাইক বাজিয়ে প্রতিবাদ সভা চললেও, যেটা ওই শুনলেন তো, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে বেআইনি, শাস্তিযোগ্য অপরাধ, এত সব অন্যায় মানুষজন করেছে। রোজ রোজ রাস্তায় নেমে এসছে, রোজ রোজ স্লোগান দিয়েছে, ওই একটা ব্যাপার নিয়ে দোষারোপ করেছে, প্রতিবাদ করেছে, সুবিচার চেয়েছে। এই এত কিছু, এত অন্যায়, এগুলোর পরেও পুলিশ কিন্তু ব্যবস্থা নেয়নি। এই কথাগুলো বলার মানে তো পুলিশ করতে পারতো, কিন্তু করেনি। আচ্ছা, করেনি মানে এমন না তো যে পুলিশ কোনো দিনই করবে না। চাপতে দিলে থাকবো মোরা, পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা, মানবে না তো মনের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। মুখ্যমন্ত্রী কি সেটাই ওই প্রতিবাদীদের বুঝিয়ে দিতে চাইলেন?
মানে সাবধান করে দিতে চাইলেন। তো দেখুন, আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা যাদের হাতে, মানে পুলিশ এবং প্রশাসন, এদের ওপরেই তো এই রাজ্যটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব, তাই না? তাই তাদের যেটা কর্তব্য, তাদের যে রাস্তায় চলার কথা, সেটা তারা মানুষকে মনে করিয়ে দেবেন, এতে আর অস্বাভাবিক কী আছে? এটাই তো তাদের কাজ। আর পুজো আর প্রতিবাদকে কিছু লোক কি মিশিয়ে দিতে চাইছিলেন? যারা চাইছিলেন তাদের কি সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী? কয়েকদিন আগে বারাসাতে 18 জন প্রতিবাদীকে গ্রেফতার করেছিল পুলিশ। খুনের চেষ্টার মতো কড়া 16টা ধারায় পুলিশ মামলা দিয়েছিল। যদিও কোর্ট ওই বারাসাতের 18 জনকেই জামিন দিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ চাইলে যে এরকম ধরপাকড় আরও করতে পারত বা ভবিষ্যতে করতে পারে, মুখ্যমন্ত্রীর আজকের কথায় কি সেটার ইঙ্গিত না? বা এটাও কি আমাদের এখন সেটা বুঝে নিতে হচ্ছে না ওটা আসলে বিজ্ঞাপন ছিল? কি করা যায়, সেটার অ্যাকচুয়াল কি করা যায়, এটা হতে পারে ভবিষ্যতে। দ্বিতীয়ত, প্রতিবাদ বন্ধ করে পুজোয় যে মন দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেও তো একটা বাস্তববাদী চিন্তাভাবনা রয়েছে, জানেন তো? দেখুন, ছোটরা তারা যখন দুষ্টুমি করে বা অনেকক্ষণ খেলাধুলো করে, বাবা মায়েরা যেরকম বলেন অনেক খেলেছো, যে আবার পড়তে বসো, মুখ্যমন্ত্রীর কথাটাও সেরকম না? তিনি তো অভিভাবক, তাকে তো বলতেই হবে কেউ যদি এরকম উল্টোপাল্টা কাণ্ড কারখানা করে। আরে ভবিষ্যতের কথা তো মাথায় রাখতে হবে, ভবিষ্যৎটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে। কিন্তু খেলা আর প্রতিবাদ এটা যেরকম এক নয়, তেমনি পুজো আর উৎসব এই দুটোই কি এক? মানে জাস্ট বোঝার জন্য ভাবছিলাম, জানেন তো, মানে পুজো হচ্ছে মানুষের বিশ্বাস, পুজো মানুষের আবেগ। বাঙালি পুজোর অপেক্ষায় থাকে। 9 অক্টোবর আশ্বিনের শারদপ্রাতে দেবীর বোধন হয়ে যাবে, তিথির বাঁধন খণ্ডাবে না, পুজো আটকাবে না, এটা তো নিশ্চিত। পুজো বন্ধ করে প্রতিবাদের কথাও কেউ বলছেন না। আসলে অনেকেই যে চাইছিলেন যে এই প্রতিবাদটা আমাদের জীবনের অঙ্গ হয়ে যাক, আমাদের সব কিছুতে, শোকে আনন্দে সবসময় যাতে প্রতিবাদটা থাকে, এটা তো কেউ চাইছিলেন। এটা অবশ্য মানে তারা যে অন্য সব কিছু বন্ধ করে এটা চান না, এটা তারা যেরকম জানেন সেটা রাজ্যের প্রশাসনিক প্রধানও জানেন। তারপরেও তাকে এই কথাগুলো, এই সতর্কবার্তাগুলো কেন দিতে হলো? তার 13 বছরের সরকারকে আসলে সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখ থেকে বার করতে এই উৎসবকেই কি তাহলে ঢাল করলেন মুখ্যমন্ত্রী? আজ তিনি শুধু পুজোয় ফেরার ঘণ্টা বাজাননি, পুজোর ঢাকে কাঠি বাজিয়ে দিয়েছেন, জানেন তো? ঢাকে কাঠি পড়লো আজকে, মুখ্যমন্ত্রী ফেললেন। হ্যাঁ, বলে দিয়েছেন কাল থেকে রাজ্য সরকারের ওই অনুদান বাবদ 85,000 টাকা ক্লাবগুলোকে দেওয়াটা শুরু হবে। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এই টাকা হাতে পাওয়া মানে আনুষ্ঠানিকভাবে পুজোর অনুষ্ঠান শুরু, বুঝতেই পারছেন, সরকারিভাবে শুরু আর কি। এবার কোনো ক্লাব যদি অনুদান না নেয়, তার পরিবর্তে অন্য ক্লাবকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন তার মানে তাদের টাকার দরকার নেই, তাদের নিজেদের ক্ষমতায় পুজো করার ক্ষমতা আছে। মানে যারা অনুদানের টাকা নেন তাদের সবার যে সেই ক্ষমতাটা নেই, এটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন। আরও একটা কথা, অনুদানের টাকা যে সব ক্লাব নেবে না, এই সম্ভাবনার কথা কি রাজ্য সরকারই স্বীকার করে নিল? মানে কেউ একটু বেকা পথে হাঁটছেন আর কি, এটা সরকার বুঝেছে। তাই মুখ্যমন্ত্রী এই যে উৎসবে ফিরতে বললেন, প্রশ্ন তো একটাই, আলটিমেটলি তার যে কথাগুলো আজকের এই আবহে সত্যি কি পজিটিভ এনার্জি আনলো? বাঙালি কি তার কথাগুলো পজিটিভলি নিল?
ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কি বলবো বলুন তো, মানে খুবই কষ্টের, মানে এই কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুব কষ্টের। এই বিষয়ে আমার বলা খুব নিষ্প্রয়োজন, কারণ আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে সবটাই জানে, সবটাই বিবেচনা করতে পারছে। সিএম বল রही है कि উৎসবে ফিরে আসুন। গায়ে মানে না আপনি মোড়ল, আপনার কাছে কেউ চেয়েছে যে রাজ্যের মানুষ উৎসব করবে না তারা শোক করবে? আরে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেই মাছ পচে গেছে, যত ঢাকতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দম দেখানোর সময় এসেছে। বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। একদিকে আবেদন আর একদিকে আকুতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো আর উৎসবে ফেরার বার্তা, আবেদন, আরেকদিকে তিলোত্তমার মায়ের কান্না। আজকের পর কি নাগরিক সমাজ দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকবে? এটা তো বড় প্রশ্ন। দুটোই তো তাদের কাছে বড় আবেদন, তাই না? দুটোরই টান মারাত্মক। এক টানে তারা ওই কোনোদিন গিয়ে বুথের পথে হেঁটেছিলেন, একটা 34 বছরের সরকারকে উৎখাত করে এই দীর্ঘদিন ধরে 13 বছর ধরে একজন সরকারকে লালন পালন করেছেন। এই জাস্ট কিছুদিন আগেও 213টা আসন, কম তো না, সেইখান থেকে আরও সংখ্যাটা বেড়ে গেছে। এবার এই রকম একটা আবেদন, এরকম একটা টান, এটাকে অগ্রাহ্য করা কি সত্যি খুব সহজ? কিন্তু ওই আরেক মা যার সামনে পুজো কমপ্লিটলি অন্ধকারময় হয়ে গেছে এরপর থেকে, তার বাড়ির দুর্গা আর কোনোদিন বাড়িতে আসবে না, তার আবেদন, তার টান, ওই টানেই তো তাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্যই তো এই এত অসংখ্য মানুষ প্রত্যেক দিন রাত জাগছেন, রাস্তায় বেরোচ্ছেন, যেটা বাংলা কিন্তু কোনো দিন দেখেনি। মানুষের আন্দোলন। এর সঙ্গে অবশ্য আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে রাজনীতির আন্দোলন, রাজনীতির জায়গাটা। রাজনীতির মতো চলছে। তার মধ্যে দুটো ঘটনা খুব চোখে পড়ছে, জানেন তো। ওই সিপিআইএমের মঞ্চে, প্রতিবাদ মঞ্চে, সেখানে সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন মীনাক্ষী, আর পেছনে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম আর সূর্যকান্ত মিশ্র, একজন প্রাক্তন রাজ্য সম্পাদক আর একজন বর্তমান রাজ্য সম্পাদক, আর সামনে ভবিষ্যৎ কণ্ঠ। বা তারা ভবিষ্যৎকে এগিয়ে দিয়েছেন, প্রবীণরা নবীনকে এগিয়ে দিয়েছেন, কারণ এই আন্দোলনের মুখগুলো অনেকটাই তো নবীনরাই। এই প্রজন্মটা ভয়ঙ্কর, জানেন তো, মানে এরাই তো ভবিষ্যৎও বটে। তাই জন্য ভবিষ্যতের মধ্যে অনেকেই, যখন নবীনরা এগিয়ে আসেন, অনেকেই কোথাও গিয়ে সিঁদুরে মেঘ দেখতে পান। এবার দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্যটা, দুটো কমপ্লিটলি ভিন্ন মতাদর্শের দল, কিন্তু বক্তব্যের রেশ, বক্তব্যের সুর এক। লড়াইয়ের জায়গাটা ছাড়া চলবে না যে কোনো পরিস্থিতিতেই। এবার রাজনীতির মতো করে চলবে, কিন্তু এই কোথাও গিয়ে রাস্তায় পড়ে থাকা এবং নবীন প্রজন্মের এগিয়ে আসা, এই বিষয়টা দেখে মনে হচ্ছিল যে রাজনীতি কোথাও গিয়ে এদের বাইরেই তো অসংখ্য মানুষ নেমেছেন, পতাকা নেই, তারা তাদের মতো করে নেমেছেন, তাদের একটা পরিচয়, একটাই পরিচয়, কোনো রাজনৈতিক পতাকা নেই। তারা মনে করেন তারা সাধারণ মানুষ। এবার এই সাধারণ মানুষের পতাকা তো জাতীয় পতাকা, সেটাকে আপনি কি করে প্রতিপক্ষ বলে ধরবেন? মুশকিলের ব্যাপার। রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু এই অরাজনৈতিক আন্দোলনটা, সেটা বেশ ধাঁধার মতো, সিলেবাসের বাইরে থাকা একটা জিনিস আর কি। এবার দেখুন এক্ষেত্রে রাজনীতি কি চেষ্টা করে, এটা চেষ্টা করে আন্দোলনটাকে একটু পথভ্রষ্ট করা দরকার, নাহলে তো এটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে, সামলাতে হবে। তো রাজনীতির তাহলে আর কি প্রয়োজন আছে? কিন্তু যাদের নিয়ে রাজনীতি, তারাই যখন পথে, তাদের আন্দোলনের তো চোখের সামনে রাজনীতিকদের কোনো চেহারা ভেসে ওঠে না।
সেটাকে তারা আক্রমণই করবেন কি করে, সেটাকে দমাবেনই বা কী করে? সেটা তো আবার সাধারণ মানুষকে দমানো হয়ে যায়, তাহলে আবার তাদের রাজনীতির কী হবে? তাই জন্য ওই আন্দোলনটার না এটা পরিষ্কার অবয়ব দরকার, এটা চেহারা দেওয়া দরকার, তাহলে তাদের অ্যাটাক করতে সুবিধা হয় বা থামাতে সুবিধা হয়, দমাতে সুবিধা হয়। দেখুন, যে কোনো আন্দোলনকে পথভ্রষ্ট করার অনেকগুলো পন্থা রয়েছে এবং তার মধ্যে সব থেকে সহজ সরল রাস্তা হলো আন্দোলনকারীদের কনফিউজড করে দেওয়া, তাদের মধ্যে দ্বিধা তৈরি করে দেওয়া। দ্বিধা যদি তৈরি হয় তাহলে দ্বন্দ্ব আপনা থেকেই চলে আসে নিজেদের মধ্যে, আর দ্বন্দ্ব জন্মালে আন্দোলনটা যত শক্তপোক্তই হোক না কেন তাকে নিয়ন্ত্রণ করাটা প্রশাসনের পক্ষে সহজ হয়। অথবা তার গায়ে একটা ছাপ্পা লাগিয়ে দাও, তাহলেই একটা বেশ চেহারা তৈরি হয়ে যাবে। এই চেহারাটা তৈরি হয়ে গেলে তখন আক্রমণ করতে সুবিধা হবে। এটা মিস্টার ইন্ডিয়ার মতো, জানেন তো, এই যে মানুষজন রোজ বেরোচ্ছেন না, এদের মিস্টার বা মিসেস ইন্ডিয়া যেভাবে খুশি আপনারা দেখতে পারেন, সাধারণভাবে দেখলে কোনো একটা অবয়ব নেই, সামগ্রিকভাবে একটা অবয়ব। তাই জন্য তাদের আক্রমণ করা যাচ্ছে না, তাদের থামানো যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কখন নেওয়া যাবে সেটা ওই মিস্টার ইন্ডিয়া সিনেমাটার কথাই মনে করুন। আজকে মনে করছিলাম, মজা লাগছিল, ওই কাঁচের মধ্যে যদি দেখতে দেখতে পায় আর কি তখন। এবার সেই রকম ক্ষেত্র হলে তার মানে একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে যেখানে তাদের একটা অবয়ব ফুটে উঠবে, তবে তাদের থামানো যাবে। ওই জন্য রাজনীতি হিসেবে দেখে দেওয়ার একটা চেহারা তো রয়েছে, একটা চেষ্টা তো রয়েছে। এবং এই জায়গাতেই খুব অদ্ভুতভাবে মনে হচ্ছিল যে আজকে কোথাও গিয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সেই কাজটাও করলেন। হ্যাঁ, এটা ঘটনা যে এরকম এত বড় একটা আন্দোলনের মোটামুটি মালিকানাটাই তিনি কোথাও গিয়ে বামেদের হাতে তুলে দিলেন, কিন্তু তার পেছনে একটা সুনির্দিষ্ট অঙ্ক আছে, সেটা পরে বলবো। কিন্তু ওই যে দ্বিধা তৈরি করে দেওয়া, তার একটা পার্ট এটাও। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। মতবিভেদ, তার থেকে দ্বন্দ্ব, দ্বিধা বিভক্ত হয়ে গেলে ওই ডিভাইড অ্যান্ড রুল। বুঝতেই পারছেন, সহজ সরল ব্যাপার। আজ সুপ্রিম কোর্টে এই তিলোত্তমার খুন আর ধর্ষণের যে শুনানিটা ছিল, সেটা নিয়ে তো মানে কত দিন ধরে সবাই একদম দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছিলেন। সবারই মধ্যে একটা কোথাও গিয়ে আশা তৈরি হচ্ছিল, এমন কিছু হবে, এমন কিছু ঘটবে যার থেকে তারা একটা বুঝতে পারবেন যে আলটিমেটলি তিলোত্তমা তিনি সুবিচারটা পাবেন, তো কিছু তো ইতিবাচক জানা যাবে। এবং দেখুন, রাজ্য সরকার তারা প্রথম থেকে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছে তিনিও চান কোথাও গিয়ে অপরাধীরা ধরা পড়ুক, শাস্তি হোক, চরমতম শাস্তি। আইন টাইন বানিয়ে ফেলেছেন তার জন্যে, বিধানসভায় ফাঁসি চেয়েছেন, বলেছেন সেই আইনের দেখে আর কি কেন্দ্রীয় সরকারেরও তাদের আইন টাইনগুলো ঠিকঠাক করে নেওয়া উচিত, বা এটাকেই আইনে পরিণত করা উচিত। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সুতরাং তারাও নিশ্চয়ই এমন কিছু বলবেন না, করবেন না যাতে কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচার পাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এটা লোকের আশা ছিল, হোপ এগেনস্ট হোপ আর কি, আরও অন্য আশাগুলোও ছিল। কিন্তু ঘন্টা দুয়েকের শুনানিতে রাজ্যের তরফ থেকে দাঁড়ানো ওই নামী এবং দামি আইনজীবী কপিল সিব্বাল, তিনি সব থেকে বেশি সময় কোথায় খরচ করলেন? আন্দোলন বন্ধ করার আর্জি জানিয়ে। প্রধান বিচারপতির বেঞ্চে মুখ বন্ধ খামে স্বাস্থ্য দপ্তরের যে স্ট্যাটাস রিপোর্টটা জমা পড়েছে, সেই রিপোর্টটা উল্লেখ করে কপিল সিব্বাল বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা না পেয়ে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে, 6 লক্ষ মানুষ চিকিৎসা পায়নি। এবার দেখুন, সুপ্রিম কোর্ট তারা তো যাবতীয় আইন কানুনের ধারক বাহক শীর্ষ আদালত, সেখানে প্রধান বিচারপতিদের বেঞ্চ,
যেখানে তাদের সামনে তুলে ধরা হচ্ছে যে যাদের কাজ চিকিৎসা করা, মানুষের জীবন বাঁচানো, তারা আন্দোলন করছেন কাজে যোগ না দিয়ে, এবং তার ফলে মানুষজন মারা যাচ্ছে, মানুষ ভুগছে। তারা সেখানে দাঁড়িয়ে কী বলবেন? যে না, ঠিক আছে, মানুষ মরুক, কোনো ব্যাপার না, ওরা আন্দোলন করছেন, খুব ন্যায্য আন্দোলন, এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে, বলবেন কখনো? ফলে যা বলার সেটাই বলেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছে। আর তার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে রাজ্য চাইলে পদক্ষেপ করতেই পারে। আর কাজে ফিরলে এই কদিনের আন্দোলনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। দেখুন, সুপ্রিম কোর্টের আজকে শুনানির পর এই আন্দোলনের ভবিষ্যৎটা কী হবে, কি করবেন জুনিয়র চিকিৎসকরা, সেটা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কিন্তু চিকিৎসকরা তারা হয়তো কাজে যোগ দেবেন এবং তারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলোতে অবিচল থাকবেন, এবং প্রত্যেকটা দাবি মানা হচ্ছে কিনা আলটিমেটলি, বা ওখানে ওই সুপ্রিম কোর্টে তাদের নিরাপত্তার জন্য তাদের যা যা দাবি ছিল সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো দেখার কথা বলেছে, অর্থাৎ সে সিসি ক্যামেরা হোক বা নিরাপত্তা হোক বা কাউকে শাস্তি না দেওয়া হোক, এই প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে কিনা সেটা তারা দেখবেন। রাজ্য কিন্তু ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে, জানেন তো, প্রত্যেকটা ধাপে সুপ্রিম কোর্টের ডিরেকশনের পর সরকার প্রয়োজনে অ্যাকশন করতেই পারে, অ্যাকশনে যেতেই পারে। তাদের তো আজকে কপিল সিব্বলের যে বক্তব্য ছিল দুটো দিকে, এক, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে, মানে তারাই তো এই আন্দোলনের ধারক বাহক, তারাই শুরু করেছিলেন, তাদেরই শুরুতে দাবিয়ে দেওয়া, এবং তার সঙ্গে যে মানুষজন, সাধারণ মানুষজন যাদের ওই অবয়ব নিয়ে একটা দ্বন্দ্বে সরকার নিজে রয়েছে আর কি, তো তাদের এই যখন তখন রাস্তায় নেমে পড়া, রাস্তার মধ্যে অবস্থান করা, স্লোগান দেওয়া, প্রতিবাদ করা, এটাকে বন্ধ করা, এর জন্যও তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতির কাছে এই আবেদনটা তো কপিল সিব্বল জানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে বিশেষ কিছু তারা পাননি, কারণ সেক্ষেত্রে তো আবার সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে যে শান্তিপূর্ণ কোনো আন্দোলনে সেখানে রাজ্য সেখানে কোথাও গিয়ে বন্ধ করতে পারবে না, তাদের প্রতিবাদ জানানোর অধিকারটা কেড়ে নিতে পারবে না। এবার আরও একটা তো জায়গা আছে, সেই জন্যই সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিছু বলেনি। সেটা কি? একটা পলিটিক্যাল পার্টি তারা যদি রাস্তায় নামে, তাদের একটা ওই বললাম চেহারা আছে, সেই চেহারা, সেই পতাকার জন্য সেই পলিটিক্যাল পার্টিকে দায়বদ্ধ থাকতে হয়, সেই জন্য তাদের থামিয়ে দেওয়াটা সহজ, সেই জন্য তাদের অনুমতি নিতে হয়। কিন্তু যদি হাজার হাজার মানুষও তারা নিজেদের ব্যক্তিগত তাগিদে সবাই একক হিসেবে এসে জমা হন, প্রত্যেকে ব্যক্তিগত তাগিদ, কোনো আলাদা রাজনৈতিক পরিচয় নেই, রাজনৈতিক এজেন্ডা নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেকে একে একে জড়ো হতে হতে যদি লাখও হয়ে যান, তাদের সেই ব্যক্তিগত উদ্যোগটাকে কোনোভাবেই আটকানো যায় না, কারণ সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। প্রতিবাদ জানানোর, বাক স্বাধীনতা, মনের ভাব প্রকাশের স্বাধীনতা, কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা, এটা আটকাতে গেলে তো এমন কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি হবে যেখানে হয়তো ওই আগের 144 এখনকার 163 ধারা প্রয়োগ করে মানুষজনকে একত্রিত হওয়াটাই বন্ধ করে দিতে হবে। সেটা তো একটা চরমতরম অবস্থান। ফলে সুপ্রিম কোর্ট ওই বিষয়টায় যায়নি, কিন্তু ওই ডাক্তারদের ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার কথা বলেছে। এবার এই বিষয়টা অন্তত একটা তো হয়েছে, সুপ্রিম কোর্টের অবস্থান পরিষ্কার হতে না হতেই তাই স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তার কয়েক ঘন্টা পর মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা থেকে শুরু করে ডিজি, স্বাস্থ্য সচিবকে নিয়ে বৈঠক করে মুখ্য সচিব জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা পর্যন্তই অপেক্ষা করবে রাজ্য। তার মধ্যেই আন্দোলন আর নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে হবে জুনিয়র চিকিৎসকদের। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথায় যা প্রচ্ছন্ন ছিল, ব্যবস্থা নিতেই পারি, কিন্তু কেন নেব গোছের একটা আড়াল যে তিনি রেখেছিলেন, সেই বক্তব্যটাই, সেই সতর্কবার্তাটাই স্পষ্ট করে দিলেন হুমকির সুরে মুখ্য সচিব। নারায়ণ, তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও।
রেসপেক্ট দাও, সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। ইয়েস ম্যাডাম। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে, যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করো আগামীকাল 5টার মধ্যে। 100 কোটি টাকা নির্মাণ করেছি আমরা, এটা দ্রুততার সঙ্গে করবো। হয়ে গেছে, কোথায় হয়ে গেছে আমরা তো দেখতে পাচ্ছি না কোথাও। আমরা কি করে কাজে জয়েন করবো? অ্যাডভান্স অ্যাকশন নিতে চাইছেন, তারপরে তাহলে আমাদেরও কিছু নিতে হবে, বিকজ আমরা তো কাজে জয়েন করে মানে রেপ আর মার্ডার হয়ে যেতে পারবো না। যে কথাটা আজকে প্রধান বিচারপতি বলেছেন, যদি অনুগ্রহ করে তারা তাদের কাজে ফেরেন, কেননা 1 মাস ধরে আন্দোলন চলছে। এখন অবধি 23 জন মানুষ, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছিলেন। হাসপাতালে কিন্তু এমার্জেন্সি সার্ভিসেস প্রথম দিন থেকে চলছে, পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে, পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে, পেশেন্ট এবং সুস্থ হয়ে বাড়িও ফিরছে। ওপিডিও কিন্তু চলছে, মানে আমাদের ভিজিটিং ভিএস ভিপিরা কিন্তু অনবরত ওপিডিতে কাজ করছেন। সিকিউরিটি তো আমাদের সেকেন্ড ডিমান্ড ছিল, ফার্স্ট ডিমান্ড কে ছিল? জাস্টিস। তো জাস্টিস না পেলে কি করে কাজে যোগ দেবো আমরা? দেখুন, দুটো জিনিস খেয়াল করার মতো। প্রথমে মুখ্যমন্ত্রীর বার্তা, আর তারপর রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের একসঙ্গে বসে দেওয়া বার্তা, এবং সবশেষে তৃণমূল কংগ্রেসের তরফে ব্রাত্য বসুর আবেদন। সরকার, প্রশাসন, শাসক, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর যদি এই ত্রিমুখী চাপটা বজায় থাকে, সেটা যদি একটু বেশি চাপের বিষয় হয়ে যায়, তার সঙ্গে তাদের জন্য একটু না, এটা গরম হলে নরম ব্যাপারটাও আছে, আলোচনার রাস্তা। মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলনকারীরা চাইলে তার সঙ্গে আলোচনায় বসুন, কিন্তু কাজে ফিরুন। একদিকে কাজে না ফিরলে পদক্ষেপের হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার মধ্যে কি আন্দোলনকারীদের মধ্যে একটা কনফিউশন তৈরির কৌশল? দুটো তো উল্টোমুখী ব্যাপার। তিলোত্তমার মৃত্যুর পর এই আন্দোলনকারীদের প্রবল দাবির মুখে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ, মনে আছে? আরজি করের প্রিন্সিপাল। এবার তিনি যখন ইস্তফা দেন, তখন সব থেকে বড় দাবিটা, সমস্ত অভিযোগের অভিমুখ তার দিকে ছিল। তিনি পদত্যাগ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন তক্ষুনি? তাকে বোঝাচ্ছেন সরকার তাকে বুঝিয়ে সুচিয়ে 2 ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ফিরিয়ে দিয়েছিল। যদিও পরবর্তীকালে সন্দীপ ঘোষের গ্রেফতার হতে হয়েছে, তার জেরে তাকে সাসপেন্ড করতে হয়েছে, তবুও আরজি করে প্রাক্তন প্রিন্সিপালকে রাজ্য সরকারের ধরে রাখার চেষ্টাটা এত তাড়াতাড়ি তো আন্দোলনকারীদের মন থেকে মুছে যাওয়ার নয়। একইভাবে তারা তো তাদের আরেকটা অভিমুখ, মানে তাদের প্রতিবাদ এবং অভিযোগের আরেকটা অভিমুখ, সেটার সম্পর্কেও তো একই মনোভাব দেখেছেন রাজ্য সরকারের। একইভাবে গত সপ্তাহে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে লালবাজারে গেছিলেন জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট, মনে আছে আপনাদের? সারা রাত্রির ছিলেন। আজ কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের পাশে দাঁড়ালেন, সেই কমিশনার যার সাথে দেখা করে, যার টেবিলে সিট দ্বারা রেখে দিয়ে তারই পদত্যাগ দাবি করে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী আজ কি জানালেন? বললেন বিনীত গোয়েল এই কদিনে বারবার পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু তিনি পুলিশ কমিশনারকে বুঝিয়ে সুঝিয়ে ঠেকিয়ে রেখেছেন। তাহলে প্রথমে সন্দীপ ঘোষ আর তারপর বিনীত গোয়েল পুলিশ কমিশনার, এদের এই যে বোঝানোর চেষ্টা, দুজনের সম্পর্কেই রাজ্য সরকারের ঠিক একই নিক্তিতে মাপার চেষ্টা, পাশে থাকার চেষ্টা, এটা আন্দোলনকারীদের সাথে সরকারের দূরত্ব আরও বাড়াবে না তো? দুয়ারে আলোচনা প্রকল্পে জুনিয়র ডাক্তারবাবুরা এরপরেও ভরসা করতে পারবেন তো? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি।
আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলতে চাইলেন যে তিনি মনে করেন যে সিপির রেজিগনেশন হওয়া উচিত ছিল। তাহলে যদি উচিত ছিল মনে করেন এবং এই আন্দোলনের বারবার যে সুর উঠে এসছে সেই সুরকে মান্যতা না দিয়ে শুধুমাত্র একটা পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়া কী প্রয়োজন ছিল? তাহলে তিনি তো, আমরা যে কথাটা বারবার বলছি যে আন্দোলনের সাথে রাজ্য সরকার সহমর্মী নয়, যে কথাটা বারবার আসছে, সেই জায়গাটাতে সদর্থক পদক্ষেপ আমরা তার কাছ থেকে আশা করি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কথার মানে কি আন্দোলনকারীরা ঠিক ঠিক বুঝেছেন? মানে যেটুকু করার করেছেন, সবটা করতে পারবেন না, সামনে পুজো, এবার পুজোর পর দেখুন না, একটু ধৈর্য ধরুন না, কি করি এ বলার মানে কি? তিলোত্তমার মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেমিনার রুম ঠিকঠাক ঘিরে রাখতে না পারার অভিযোগ, 14ই সেপ্টেম্বর রাতে আরজি করকে হামলাকারীদের থেকে বাঁচাতে না পারার দায়, এই তিনটে ব্যর্থতাকে হাতিয়ার করেই তো ওই বিনীত গোয়েলের অপসারণ চেয়েছিলেন জুনিয়র ডাক্তারবাবুরা। মুখ্যমন্ত্রী কি তাহলে সেই কলকাতা পুলিশের সেই ব্যর্থতাগুলোকে মেনে নিচ্ছেন? মেনে নিয়েও কি পুজোয় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত গোয়েলকে ওই বুঝিয়ে সুঝিয়ে সিপির চেয়ারে রেখে দিচ্ছেন? এবার তাহলে ভাবুন, মানে কলকাতা পুলিশের কি হাল এই মুহূর্তে, আর কাউকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা নিশ্চয়ই যারা প্রশাসন সামলান তাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুরো দস্তুর পুজোর মোডে চলে গেছেন। পুজো সম্পর্কে ভাবনা চিন্তা, সেই সময়ের আইন শৃঙ্খলা, অর্থনীতি, এগুলোই তার মাথার মধ্যে এখন ঘুরছে। অনেক বৃহত্তর চিন্তাভাবনা তাকে তো ডেফিনেটলি করতেই হবে। এবার পুজোর দিকে ফেরা মানে তো এই প্রশ্নগুলোর দিকেও ফিরে যাওয়া, যে প্রশ্নগুলোর কথা আজ কিছুতেই বলা যাচ্ছে না। আর সেই কথাগুলো বারবার বলতেই হচ্ছে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। ধরে নিন আরজিকর একটা অঙ্ক, তাহলে তদন্তকারী সংস্থা সিবিআইও আরজিকরের অঙ্কটা অন্য দিক দিয়ে কষার চেষ্টা করছে। প্যারালাল তদন্ত করছে, তো প্যারালাল মানে তারাই তো তদন্ত করছে, এখন আগের তদন্তটা থেমে গেছে। এবার রাজ্য পুলিশ তারা একটা উত্তর পেশ করেছে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন ওটাই ঠিক উত্তর। আর যে পদ্ধতিতে অঙ্কটা কষেছে রাজ্য পুলিশ, মানে প্রথমে যতক্ষণ তাদের দায়িত্ব ছিল, সেটাই সঠিক পদ্ধতি। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, ক্লোজড। কিন্তু জনস্বার্থ মামলাকারী ফিরোজ এডুলজি সুপ্রিম কোর্টে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কলকাতা পুলিশের ওই অঙ্ক কষা, মানে তদন্ত, তাতে কোথায় কোথায় ভুল রয়েছে, কোথায় কোথায় গোঁজামিল দেওয়ার চেষ্টা রয়েছে, হাসপাতালের তরফে ময়নাতদন্তে কোথায় ফাঁক রয়েছে অথবা রাখা হয়েছে, সেগুলোই তো তিনি তুলে ধরেছেন। তাই এতগুলো ভুলের পর যে উত্তরটা সামনে আসছে, মানে ওই তার বক্তব্যগুলো যদি সত্যি হয় এবং এই ভুলগুলোকে যদি আপনার কনসিডার করতে হয়, তাহলে এতগুলো ভুল থাকা সত্ত্বেও এই ভুলের জায়গাগুলোতে গোঁজামিল দিয়ে যে উত্তরটা সামনে আসছে, সেটা তো কিছুতেই ঠিক হতে পারে না, পারে কি? এবার রাজ্যের উত্তর কি? কি নয়, কে? সঞ্জয় রায়। সঞ্জয় রায় একমাত্র উত্তর এখন পর্যন্ত রাজ্যের তরফে। সঞ্জয় রায় কি ভুল উত্তর? দেখুন, সেটা ফিরোজ এডুলজিও বলেননি, কিন্তু অঙ্ক কষায় যে ভুল রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছেন। এবার তাহলে কপিল সিব্বল কি করছিলেন? সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল, তার মোটা ফি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তো জ্বলছে। ফিরোজ এডুলজি ভুল ধরে গেলে এনার কপিল সিব্বল ভুলের ভুল ধরতে পারলেন না। এটাই কীভাবে দেখবেন বলুন তো? না, সত্যিই পারেননি, কারণ তার সেই প্রিপারেশনটা ছিল না। কেন ছিল না? তার মতো পেশাদার আইনজীবী প্রস্তুতি ছাড়াই প্রধান বিচারপতির সামনে দাঁড়ালেন, এটা কি মানতে হবে? একদমই না, একেবারেই নয়। তাহলে কপিল সিব্বলের উদ্দেশ্যটা কি ছিল? তার উদ্দেশ্য ছিল রাজ্য সরকারকে পরীক্ষায় পাশ করানো, ওই অঙ্কটা মেলানো না, যে অঙ্কটা মেলালে কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচার পেতে পারে, সেই রাস্তাটা সুগম হয়। তিনি তদন্তের অঙ্ক মেলানোর চেষ্টাই করেননি, বরঞ্চ অন্য একটা অঙ্ক কষে এসেছিলেন। সেই অঙ্কটাই
তুলে ধরেছেন। সেই অঙ্কটা যেটা রাজ্য সরকার তার স্ট্যাটাস রিপোর্টে সিল করা খামে সুপ্রিম কোর্টকে দিয়েছিল। অঙ্কটা কি? ওই যে বললাম, ডাক্তারদের আন্দোলনে কজন মারা গেছেন, কজনকে ভর্তি করা যায়নি, কজন চিকিৎসা পাননি, জনস্বার্থে সেই হিসেব। তার মানে কপিল সিব্বল রাজ্যকে পাশ করাতে সিলেবাসটাই একটু বদলে দিয়েছিলেন, প্রশ্নপত্র বদলে নিয়েছিলেন নিজের মতো করে। রাজ্যকে তিনি এই যাত্রা পাসও করিয়ে দিয়েছেন, মানতে হবে এটা। আন্দোলন তোলার নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু ওই ভুল অঙ্কটা ঘুরে ফিরে ওই দিকে তো যেতেই হবে। মানে ধরুন এফআইআর থেকে পোস্টমর্টেম, যেগুলো ধরে ধরে বহু বহু ফাঁক নজরে এসছে, সেই অঙ্কটা ভুল অঙ্কটা কিন্তু ভুলই রয়ে গেছে। সেই অঙ্কটা কষার ধাপগুলোতে যেগুলো ভুল ছিল সেগুলোও ভুল রয়ে গেছে। যেখানে যেখানে গোঁজা মিল ছিল সেই গোঁজা মিলগুলোও রয়ে গেছে। তাহলে উত্তরটা আপনারাই ভেবে দেখুন। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। পুলিশ প্রথম থেকেই আমাদের কোনো সহযোগিতা করেনি, ধামাচাপা দেওয়ারই, প্রমাণ লোপাট করার সমস্ত চেষ্টা করেছে এবং করে ফেলেছেও, কোনো প্রমাণই রাখেনি। রবিবারও ডাক্তারদের প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন তিলোত্তমার মা। সোমবার ধামাচাপার অভিযোগ উঠল সুপ্রিম কোর্টেও। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম না মানার একাধিক অভিযোগ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই প্রশ্ন তুললেন, এফআইআর করতে 14 ঘন্টা দেরি হলো কেন? চালান ছাড়াই ময়নাতদন্ত হলো কিভাবে? চালান নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন আইনজীবীদের। শকিং, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি। ময়নাতদন্তের পর নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন এডুলজি। ভ্যাজাইনার রক্তের নমুনা 4 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয়নি, এতে নমুনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের কৌঁসুলি তুষার মেহতাও। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সলিসিটর জেনারেলের সওয়াল, ফরেন্সিক রিপোর্ট দেখে অত্যন্ত গুরুতর বলে মনে হয়েছে। কে নমুনা সংগ্রহ করেছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিরোজ এডুলজিও ময়নাতদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন কোর্টের সামনে রেখেছেন। এডুলজি সওয়াল, সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা যায় না। উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। 27 বছরের কেরিয়ারে কখনো দেখিনি এফআইআর হওয়ার আগে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এফআইআর হওয়ার আগে ময়নাতদন্ত হলো কিভাবে? ময়নাতদন্তকারী দলের চিকিৎসকদের নিয়েও প্রশ্ন তুলেছেন এডুলজি। তার অভিযোগ, ময়নাতদন্ত টিমে 3 জন ডাক্তারই উত্তরবঙ্গ লবির। ময়নাতদন্ত টিমে এনআরএস এর ডাক্তার মলি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা ছাড়াই কিভাবে এনআরএস এর ডাক্তার আর্জি করে ময়নাতদন্ত করতে রাজি হলেন, সেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাই। আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএমইর বা ওই জাতীয় কোনো উচ্চস্তরের আমলার কোনো অর্ডার, কিন্তু আলটিমেটলি দেখতে পারলাম যে এটা সঞ্জয় বৈশ্যর অর্ডার এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণ তার পরিপন্থী, এটা ভুল। কোনো একজন এমএসভিপি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোনো টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন। সন্দেহের তালিকা আরও লম্বা। এডুলজি প্রশ্ন তুলেছেন, মৃতদেহের পা 90 ডিগ্রি কোণে ছিল, হিপবোন না ভাঙলে এরকম হওয়ার কথা নয়। এক্সরে করা হয়েছে কিনা সেটাও আমরা জানি না। মৃত্যু কখন তা এখনো স্পষ্ট নয় বলে সওয়াল করেছেন কেন্দ্রের কৌঁসুলি। বহিরাগতরা সেমিনার রুমে কিভাবে ঢুকলো তা নিয়েও প্রশ্ন উঠেছে এজলাসে। এডুলজির সরাসরি অভিযোগ, গোটা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপোষ করেছে পুলিশ। সিবিআই তদন্ত করে দেখুক, মন্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। সন্দেহ নিরসন হবে কি? ফাঁক তো আরও বেশ কয়েকটা রয়েছে জানেন তো। এই যে মৃতদেহের যে ময়নাতদন্তের বিষয়টা, তার যে চালান থাকা দরকার সেটা নিয়েও তো একটা সংশয় রয়েছে। চালান কেন, কাকে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য, কি হবে, কেন, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো তো কাউকে জানতে হবে, জানাতে হবে। হয়তো কেউ একজন যাকে তাকে নিয়ে চলে গেলেন, গিয়ে বললেন এর ময়নাতদন্ত করুন, তাহলেই তার ময়নাতদন্ত শুরু হয়ে যাবে নাকি? 3 বছর আগে
ময়নাতদন্তের নিয়ম প্রকাশ করেছিল স্বাস্থ্য ভবন। তাতে বলা হয়েছিল ধর্ষণের ঘটনায় সূর্যাস্তের পর ময়নাতদন্ত হবে না। তাহলে তিলোত্তমার ময়নাতদন্ত কী করে সূর্যাস্তের পর হলো? সুপ্রিম কোর্টে সিবিআই, জনস্বাস্থ্য মামলাকারী, এরা সবাই এই প্রশ্নটাই বড় করে তুলেছেন। দেখুন, যে নিয়ম আছে তাতে এটাও আছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে ধর্ষিতার দেহের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হতে পারে, কিন্তু তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, সেগুলো তো মানা হয়নি বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন ফিরোজ এডুলজি। চালান ছাড়াই কি করে ময়নাতদন্ত হলো সেটা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। তার কারণ যখন চালানের প্রসঙ্গ এসছে তখন দেখা গেছে হরিশ সালভে তিনি বলেছেন যে তারা কোনো রকম চালান পাননি। এবার যখন কপিল সিব্বলকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে ছিল তো, কিন্তু আলটিমেটলি সিবিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রকম চালান তারা পাননি। এবং সেই জায়গার থেকে বিচারপতি পারদিওয়ালা বলেন চালান ছাড়া যদি এই ময়নাতদন্ত হয়ে থাকে তাহলে ধরতে হবে গোড়াতেই গোলমাল আছে, গোটা ব্যাপারটাই গোলমেলে। এই চালানে কি থাকে? ওই বলছিলাম একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাতে অস্বাভাবিক মৃত্যুর কেস নম্বর আর তারিখ থাকে, নিহতের নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, দেহ উদ্ধারের স্থান, দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় এবং ময়নাতদন্ত স্থলের দূরত্ব, এসব থাকে। সরকারি বা বেসরকারি কোনো গাড়িতে দেহ পাঠানো হয়, দেহ শনাক্তকারী পুলিশ অফিসারের নাম থাকে, মৃতদেহের কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সম্ভাব্য কারণ কি মনে করা হচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য যেখানে এবং যার কাছে পাঠানো হচ্ছে, যিনি নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের উল্লেখ থাকে। এবার সেই জায়গাতেই ঘুরে ফিরে মানে যে চালানটা যদি না পাওয়া যায় তাহলে তো বিচারপতি পারদিওয়ালা যেটা বলেছেন সেটাই বড় হয়ে দাঁড়াবে। চালান নেই, ময়নাতদন্ত হয়েছে, তার মানে গোলমাল রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য, কিন্তু সেই ভিডিওগ্রাফি কে করেছে, তার পরিচয় কি, এইসব ডিটেলস রিপোর্টে নেই। এবার ভিডিওগ্রাফি যে সিডিতে রয়েছে আর কি, সেটা রাইটেবল না রিরাইটেবল বা অনলি ওয়ান্স রাইটেবল, রিড অনলি, সেগুলো কোথাও কিছু উল্লেখ করা নেই। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেতে মেডিকেল বোর্ডের সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। তার মানে এনআরএসের ডাক্তার মলি ব্যানার্জিও একটা কঠিন প্রশ্নপত্র হাতে পাবেন, জানেন তো। সেটা মিলিয়ে দেখে অঙ্ক টঙ্ক তার মধ্যে থাকবে, সে অঙ্কগুলো মেলাতে হবে, তারপর সেই উত্তর লিখে সিবিআইকে পাঠাতে হবে অথবা সিজিও কমপ্লেক্সে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে হবে, উত্তর আর কি। এবার তিলোত্তমার দেহ আবিষ্কারের 14 ঘন্টা পর এফআইআর করেছিল পুলিশ। তারপর এই জায়গাটাতেই শুধু তাদের কোথাও গিয়ে একটু দেরি হয়েছিল, জানেন তো। বাকিটা অকল্পনীয় দ্রুততায় হয়েছে, অকল্পনীয় দ্রুততায় বডি নিয়ে যাওয়া হয়েছে, অকল্পনীয় দ্রুততায় বডি দাহ করে দেওয়া হয়েছে। এবার পোস্টমর্টেম রিপোর্টে যা রয়েছে সেটা ছাড়া আর কোনো ফরেনসিক প্রমাণিত নেই সিবিআইয়ের হাতে, কিন্তু সেই প্রমাণে এত ফাঁক, খালি চোখেই তো সেটা ধরা পড়ছে। এবার সঞ্জয় রায় যদি অপরাধী হন, যে ব্যাপারটায় রাজ্য কিন্তু একদম শিলমোহর দিয়ে দিয়েছে, পুলিশই যা করার করে দিয়েছে, ধরে নিয়েছে এবং দাবি তো স্পষ্ট, ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। তার মানে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোরই আবেদন, বা যদি তাকেই ফাঁসিতে ঝোলাতে হয় তার জন্যেও তো তিনি যে অপরাধী সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণগুলো তো ঠিক হতে হবে। পোস্টমর্টেম রিপোর্টকে তো যা দেখছেন, যা যেভাবে ওখানে বিচারপতিরা বললেন, তাতে তো একদম পুরো ফুটো ছাতা বলে মনে হচ্ছে। বৃষ্টির জল আটকাবে নাকি ওই কামদুনি কাণ্ডের পুনরাবৃত্তি করবে, সেটাই তো বুঝতে পারছি না। মার্ডার কেসে বা এই ধরনের যৌন নির্যাতনের কেসে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনকোয়েস্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই তিনটে হচ্ছে আমার কাছে বাইবেল।
এই বাইবেলের মধ্যে এই 3টে বাইবেল, এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে দিলে আমার জিনিসটা পরিষ্কার আমার সম্পূর্ণ হবে না। আরজি করের ওই সেমিনার হল থেকে দেহটি তুলে কে নিয়ে গেল পোস্টমর্টম ডক্টরসদের কাছে? সেই পিএম চালানের সই কে করেছিলেন? দেহটির সঙ্গে আর কি কি পাওয়া গেল, কি কি নিয়ে সঙ্গে গিয়ে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো উত্তর নেই। এ ধরনের ধর্ষণের ব্যাপার হলে যে গাইডলাইন আছে সেটা তো রাজ্যে মানা হয় না, ধামাচাপা দেওয়া। ওই দিন তো ময়নাতদন্ত হতো না। ওরা যেভাবে বলেছিল আত্মহত্যা করেছে বা সাসপিশিয়াস কন্ডিশনে মারা গেছে, পুলিশ বলেছিল এবং হাসপাতাল বলেছিল, তারপরে কোর্টে যেতে হয়েছিল, শিয়ালদা কোর্টে, সেখান থেকে নির্দেশ আসে, তারপরে ময়নাতদন্ত হয়। সেই রিকুইজিশন বা সেই অর্ডার ছাড়া কোনোদিনও কোনো ডাক্তার তো পোস্টমর্টম করতে হয় না। এবার প্রশ্ন হলো সেই রিকুইজিশন কোথায়? সিবিআই বলছে যে আমাদের কাছে আমাদের যে কাগজ হ্যান্ডওভার করেছে কলকাতা পুলিশ, সেইখানে এই ধরনের কোনো কাগজ ছিল না। তাহলে প্রশ্ন হলো, তাহলে পোস্টমর্টমটা হলো কি করে? ঠিক 1 মাস পরে দুর্গাপুজোর ষষ্ঠী, বাঙালিকে পুজোর দিকে এগিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। সে তো এমনিই হবে, সময়ের চাকা সে কি আর পেছন দিকে হাঁটে নাকি? ও তো কালের নিয়মেই আপনাকে পুজোর দিকে এগিয়ে যেতেই হবে। লকডাউনের মধ্যে দুর্গাপুজো হয়েছে, এবার তো হবেই। যেখানে যেতেই হবে সেখানে তো বাঙালি যাবে, কিন্তু এগোনোর আগে বাঙালি যদি একটু পেছন দিকে তাকায়, ঠিক 1 মাস আগে কি হয়েছিল, 9ই আগস্ট, তখন কি হবে? আরেকটা জিনিসও তাদের মনে পড়বে, সেই দিন ওই তিলোত্তমার ধর্ষণ আর খুন হয়েছিল, এটা যেরকম ঘটনা, সেই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা ছিল, সেটাও নিশ্চয়ই পেছন দিকে তাকালে মনে পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার 10 বছরের 11 বছরের কাজের জন্য সমালোচিত হয়েছিলেন। এবার পালা বদল হওয়ার পর শেষ 13 বছর বুদ্ধ ভট্টাচার্য যেভাবে বেঁচেছেন তা বাঙালির মনে গভীর ছাপ ফেলে গেছে। পাম এভিনিউয়ের ওই ছোট্ট ফ্ল্যাট, ওইভাবে জীবনযাপন, রাজনৈতিক মহলের অনেকেই আলোচনা করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু কি বাঙালিকে ওই ভুলে যাওয়া মূল্যবোধটাই মনে করে দিয়ে গেল? দেখুন, জহর সরকার সাংসদ, তৃণমূলের সাংসদ ছিলেন, কারণ তিনি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে ইস্তফার ঘোষণা করেছেন। সেই চিঠিতে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো উল্লেখ নেই, কিন্তু মূল্যবোধের উল্লেখটা রয়েছে। তিনি লিখেছেন যে প্রাক্তন আমলা হওয়া সত্ত্বেও সাদাসিধে ফ্ল্যাটে থাকেন তিনি, পুরনো একটা গাড়ি চড়েন, অথচ বর্তমান জনপ্রতিনিধিদের কতই না বৈভব। জহর সরকারের সেই চিঠিতেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আর রাজনীতিতে থাকছেন না। জহর সরকার আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু কারোর কাঠগড়ায় ছিলেন না, কিন্তু হয়তো তৃণমূলের পরিচয়টা তার কাছে একটু বেশি ভারী হয়ে যাচ্ছে, সেটা আর বার বইতে পারছিলেন না, তাই জন্যই তিনি ছেড়ে দিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর পুনর্বিবেচনার অনুরোধও ফিরিয়ে দিয়েছেন। ওই সন্দীপ ঘোষদের মতো দায়িত্ব নিতে রাজি হয়ে যাননি আর কি, বা বিনীত গোয়েলের মতো থেকে যেতে রাজি হননি। বৈভব ছেড়ে জহর সরকার কি বুদ্ধদেবকে বেছে নিলেন? এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। এটি ভালো না খারাপ এসব বিচারের মধ্যে যাচ্ছি না। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা রেসপন্স সিস্টেম, সেই রেসপন্স কিন্তু সেরকম ভাবে হয়নি, এটাই বলার ছিল। আচ্ছা, এইসব বলে কেউ কোনো পার্টিতে টিকতে পারে? সেই জন্য আমি আগের থেকে এই অ্যান্টিসিপেটরি বেলের মতন দিয়ে দিলাম যে ভাই ছেড়ে দাও, আমিও যাচ্ছি, আপনারা শুনে নিন, যা করার করুন। আর দে আর ডিজার্ভ টু বি প্রেজড, কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন, সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। আমার মনে হয় উনি টিএমসিকে চিনতে একটু সময় নিয়েছেন, যেই চিনতে পেরেছেন সরে গেছে। এটা ঠিকই যে কিছু মানুষ আছে শাসক দলের মধ্যে, সবাই খারাপ নয়, এটা ঠিকই, কিন্তু
যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাতে যদি ওনারা বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হন আমরা তো তাকে স্বাগতই জানাবো। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা দলমত নির্বিশেষে তাদের একটা মেরুদণ্ড থাকে, কারণ জানেন যে জওহর সরকার জানেন যে আমরা নগরপালকে তো মেরুদণ্ড দিয়ে এসেছি, এবারে হয়তো তারও হয়তো পক্ষে সেটা আমাদের উপহার দিতে হতো, তা আগেই তার মেরুদণ্ডের জোরটা দেখিয়েছেন এবং আমরা নারায়ণ স্বরূপ স্যারকে বলবো তিনি ভগবান নারায়ণ, তার স্বরূপটা এবার দেখান, কারণ নাহলে তার যে মানে যে হাঁটুটা সেটাও তো বেন্ট হয়ে যাচ্ছে, এবার তো আমাদের তো নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে। তাই সমস্ত গম ছেড়ে দিয়ে নিগম সাহেব আপনি আপনার স্বরূপ দেখিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করুন। তিনি এরপরে প্রকাশ্যে এসে বলুন যে এই দুর্বৃত্ত চক্র দুষ্কৃত চক্রের মাথাকে, এইটা যদি উনি এসে বলেন তাহলে তার এই পদত্যাগটাকে আমরা কিছুটা মান্যতা দেব। জওহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না, এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। দেখুন সেই অর্থে জওহর সরকার এই কেসটায় তৃণমূলের প্রথম ক্যাজুয়ালিটি বলতে হবে, কারণ সাংসদ ছিলেন তো ছাড়ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ যেটা বললেন তার মধ্যে থেকে ওই সৈনিক কথাটা আমার বেশ মনে লাগলো, জানেন তো কথাটা শনিবার থেকেই বলছেন। ওই ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে ওই সাংসদ অভিনেতা দেবের সঙ্গে তার যখন ওই ফ্রেন্ডলি ফাইটটা হয়েছিল তখন কিন্তু দেবকে জবাবি টুইটে কুণাল ঘোষ লিখেছিলেন, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষপান করে অপ্রিয় হচ্ছে আর তুমি চৈতন্যদেব সাজছ। এবার এই চৈতন্য শব্দের ব্যবহার নিয়ে নদিয়ার ওই গৌড়ীয় বৈষ্ণব সমাজ এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায়নি। মাত্র কয়েকদিন আগেই যদিও চৈতন্য বিমঙ্গল নাটকটি নদিয়ায় মঞ্চস্থ হতে দেওয়া হয়নি, সেই নাটকে নাকি চৈতন্য চরিত্র ভুলভাবে চিত্রিত হচ্ছিল। তা সে যাক, কুণাল ঘোষ দেবকে চৈতন্যদেব বলার পর কোনো প্রতিবাদ হয়নি, এটাই হচ্ছে আসল কথা, অন্য বিতর্ক। মোদ্দা কথা হচ্ছে তৃণমূলের সৈনিকরা বিষপান করে অপ্রিয় হচ্ছেন, যেটা কুণাল ঘোষ দেবকে লিখেছেন। মানে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি আন্দোলন সবটাই তাদের কাছে বিষবৎ, কিন্তু জওহর সরকারের ইস্তফা নিয়ে কুণাল ঘোষ কিন্তু কোনো মন্তব্য করেনি। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য অবশ্য তার জন্য আছেন, তিনি পোস্ট করেছেন একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে, কিন্তু উল্টো দিকে সাঁতার কাটতে না পারলে তাহলে তো মানুষ জন্মটা বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। দেখুন দেবাংশু কারুর নাম করেননি, কিন্তু অসাধারণ লিখেছেন জানেন তো, একদম ওই সারোগেট বিজ্ঞাপনের মতো। হয়তো দেখানো হচ্ছে সোডার বিজ্ঞাপন, কিন্তু আসলে কি বোঝানো হচ্ছে সকলে জানেন। আমরা যদি ধরে নিই যে ওই দেবাংশু জওহর সরকার আর সুখেন্দু শেখর রায়কে একজন আর আরেকজন বলছেন, তাহলে আশা করা যায় আপত্তি টাপত্তি আসবে না আর কি। কিন্তু খুব সুন্দর ভারী সুন্দর লেগেছেন এবং পরিস্থিতিও বুঝিয়ে দিয়েছেন। তিনি স্রোতের উল্টো দিকে যাওয়ার কথা বলেছেন। স্রোতের দিকে কচুরিপানারা যায়, কিন্তু স্রোতের উল্টো দিকে যাওয়াটাই আসল, সেটা বলেছেন। তার মানে কি তিনি বোঝাতে চাইছেন তৃণমূল এই মুহূর্তে স্রোতের উল্টো দিকে চলছে, তারাও স্রোতের উল্টো দিকে চলছে। এবার স্রোতটা কি? ওই স্রোত তো একটাই স্রোত, জনস্রোত, যে জনস্রোতের একটাই দাবি ওই তিলোত্তমার জন্য সুবিচার। তার উল্টো দিকে কি কেউ হাঁটছে? দেখুন স্রোতটা কোন দিকে যাচ্ছে, তারা যে যুদ্ধ করছেন সেটা পরিষ্কার। যুদ্ধ মানে একটা প্রতিপক্ষ থাকে, কারা প্রতিপক্ষ, কাদের সাথে যুদ্ধ? জওহর সরকার লিখেছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কথা, তাহলে কি যুদ্ধটা ওই মানুষের সঙ্গেই? আচ্ছা গণতন্ত্রে শাসক দল কি মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে? তাহলে তো জনবিরোধী জামাটা যেচে গায়ে পরা হয়ে যাবে। তার থেকে জনগণের গায়ে একটা যদি জামা পরানো যায়, এটা পোড় খাওয়া রাজনৈতিক বুদ্ধি। দেখুন বাংলার জনসংখ্যা 10 কোটির ওপর, জানেন যদি 10 কোটি মানুষ রাস্তায় নামতেন তাহলে তো সেই পরিস্থিতিটা অকল্পনীয় হতো। কিন্তু কারা পথে নেমেছেন? মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। লোকসভা নির্বাচনেও শহরাঞ্চলের শিক্ষিত ভোটাররা তো তৃণমূলকে ভোট দেননি, তার মানে যারা ভোট দেননি তারা পথে নেমেছেন, তারাই বেশিরভাগ নেমেছেন। কিন্তু গ্রাম বাংলা যা তৃণমূলকে ভোট দিয়েছে সেখানে কিন্তু এইভাবে বিষয়টা এখনো ঢোকেনি।
এবার যারা পথে নেমেছেন তাদের শত্রুর ভোটার হিসেবে রাঙিয়ে দিতে সমস্যা কোথায়? রাম বামের চক্রান্তের অভিযোগ তো তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই করছে। মুখ্যমন্ত্রী কি সেটা আরও স্পেসিফিক করে দিলেন না? করে দিয়েছেন তো আজকে, রাম নয় শুধু বাম। কারণ ওদের জমানার ঘুঘুর ভাষা বলে তো আর বিজেপিকে বোঝার নীতি নেই, তাই না? আর বাংলায় তো বিজেপির কোনো জমানাই নেই। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিপুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো। ওর দলের লোকেরা জিজ্ঞাসা করার সাহস পাবে না। জিজ্ঞাসা করা ছিল বামেদের ঘুঘুর বাসাটাকে উনি না ভেঙে প্রশ্রয় দিচ্ছেন কেন? 13 বছর করলেন নাকি? বামেদের কাছে পয়সা খেয়ে কাটমানি খেয়েছেন নাকি? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। তাহলে 14 বছর করলেন কি তিনি? তামাশা করলেন। আজকে দাঁড়িয়ে এই সমস্ত লোকজন, ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সুরিতা পাল, এই অভিক দে, এরা কারা? এই বীরবাক্য কারা? সেই যে ঘুঘুর বাসায় যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো নিয়ে তিনি আরও বড় বাসা তৈরি করতে চেয়েছিলেন। তাহলে উচিত ছিল সেই ডিমগুলোকে সরিয়ে রাখা। এই জায়গাটা এখনও সময় আছে, এই জায়গাটা করুক। আজকে 2021 থেকে আপনার পোষ্যপুত্র, আপনার এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষের নামে ভুরি ভুরি যে অভিযোগ সাধারণ মানুষ করেছে, ডাক্তারবাবুরা করেছে, আপনি তাতে কান দেননি। আপনি বারবার ভিজিলেন্স করা হয়েছে, বারবার কমপ্লেন করা হয়েছে। আপনার প্রোটেকশন না থাকলে আজকে এইভাবে পার পেয়ে যেত না ডক্টর সন্দীপ ঘোষ। একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, এত বড় একটা আন্দোলন, এত বড় প্রতিবাদ সাধারণ মানুষের, সেটাকে কি রকমভাবে বামেদের মালিকানায় ছেড়ে দিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেটা এমনি এমনি না, তার পেছনে একটা অঙ্ক আছে। সেই অঙ্কটা তো খুব পরিষ্কার। আপাতত শূন্য আছে, কদ্দূর এগোবে, বরঞ্চ কোথাও বামেরা উদ্দীপ্ত হয়ে গেলে বিজেপির যেটুকুনি আছে সেটাও ভাগাভাগি হয়ে গেলে আলটিমেটলি তার সুবিধা, মানে ভোটের অঙ্ক। কিন্তু তা সত্ত্বেও পাশাপাশি কি নিজেদের জায়গাটা শুধু অঙ্ক কষেই ধরে রাখতে হচ্ছে? সাধারণ মানুষ কি ভাবছে জানি না, কিন্তু যা যা দেখছি তাতে তো ভাবনা চিন্তা গুলিয়ে যাওয়ার মতো যথেষ্ট জায়গা তৈরি হচ্ছে। দেখুন, সিবিআই তারা আজকে আরজি করে গেছিল সন্ধেবেলা, বেরোনোর সময় তদন্তকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ভাবছেন ওই আরজি করের লোকজন বিক্ষোভ করেছে? না, আরজি করের লোকজন না, বহিরাগত 2-1 নাকি সিবিআইয়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান। সিআইএসএফ সামলানোর আগেই ওই দ্রুত তদন্ত শেষের আরজি সিবিআইয়ের সামনে তুলে ধরে তারপর তারা চলে গেছেন। তারা নাকি পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের লোকজন আর কি। এবার হয়তো তাদের মধ্যে কোথাও গিয়ে একটু বিচার পাওয়ার তাগিদটা একটু বেশি, তাই জন্যই সিবিআইকে তারা টার্গেট করে নিয়েছেন। এবার তারা ধরে নিয়েছেন যে সিবিআইয়ের কানে তারা কথাটা গুঁজে দিতে পারলে সেই কান থেকে মাথায় গিয়ে পৌঁছবে। যে যেরকমভাবে যে জিনিসটা যার মাথায় ঢোকানোর চেষ্টা করছেন করুন, আমরা অপেক্ষা করে আছি বিচারের বাণী আর কতদিন সব দেখে শুনে নীরব হয়ে থাকবে তার জন্য। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।